হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাজি চ্যানেলে স্বাগত। আজকে ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের প্রথম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। দেখো, আগে পার্ট 1-এ কিন্তু আমি কিছু আলোচনা করেছি প্রথম অধ্যায় থেকে। আজকে পার্ট 2, আজকে কিছু টপিক নিয়ে আলোচনা করব যেগুলি আমি এখানে লিখে দিয়েছি। পটসডাম সম্মেলন, ফুলটন বক্তৃতা, এই সমস্ত কিছু। দেখো, আগের ক্লাসে কী পড়িয়েছিলাম, যে ঠান্ডা যুদ্ধটা কী, তারপরে ঠান্ডা যুদ্ধের আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কার কার মধ্যে হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কে জিতে কে পরাজিত হয়, সমাজতান্ত্রিক দেশ আর পুঁজিবাদী দেশের মধ্যে যে দ্বন্দ্ব সেটাই ঠান্ডা যুদ্ধ, এটা বলেছিলাম, তাই তো? তাহলে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় 1939 সাল থেকে 1945 সালের মধ্যে। আবার বলে দিচ্ছি, রিভিশন হয়ে যাবে তোমাদের। কার কার মধ্যে হয়? মিত্র শক্তি আর অক্ষ শক্তির মধ্যে, তাই তো? মিত্র শক্তিতে কারা কারা ছিল? মিত্র শক্তির দেশরাই তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতে যায়, তাই না? আর অক্ষ শক্তির দেশগুলি হেরে যায়। মিত্র শক্তিতে ছিল ইউএসএ অর্থাৎ আমেরিকা, ইউকে অর্থাৎ ব্রিটেন, তারপরে ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন, আর হচ্ছে ফ্রান্স। আর অক্ষ শক্তিতে ছিল জাপান, জার্মানি আর ইটালি। জাপান, জার্মানি আর ইটালি, এই তিনটি দেশ ছিল। আর এই যে ইউএসএ, এটা ছিল একটা পুঁজিবাদী দেশ, বলেছিলাম, পুঁজিবাদী দেশ। আর এই যে ইউএসএসআর, এটা ছিল একটা সমাজতান্ত্রিক দেশ। তাই তো? তাহলে দেখো, এই যে সমাজতান্ত্রিক দেশ আর পুঁজিবাদী দেশ, এই যে দুই মতাদর্শগত পার্থক্য, ঠিক আছে? আমেরিকা চায় যে বিশ্বের মধ্যে শুধুমাত্র পুঁজিবাদী মতাদর্শের সরকার প্রতিষ্ঠিত হোক, আর সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ ইউএসএসআর চাইতো যে বিশ্বের মধ্যে এই সমাজতান্ত্রিক মতাদর্শের সরকার স্থাপিত হোক। তাহলে এই দুটি যে শক্তি জোট দেখা দেয় বিশ্বের মধ্যে, তখন সেই সময়টাকে বলা হয় দ্বিমেরুতা। পরে আলোচনা করব। তাহলে এখন দেখো, প্রথমে পটসডাম সম্মেলন সম্পর্কে। দেখো, পটসডাম সম্মেলনটা কি? পটসডাম সম্মেলন হয় 1945 সালে, ফার্স্ট, সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্টার মার্ক মনে রাখতেই হবে। আর এই পটসডাম সম্মেলনকে ঠান্ডা যুদ্ধের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়, মনে রাখবে। ঠান্ডা যুদ্ধের সূত্রপাত হিসেবে গণ্য করা হয় বা চিহ্নিত করা হয়। এই যে পটসডাম, এই পটসডাম কি বলতো? এই পটসডাম হচ্ছে একটা জায়গার নাম। এই জায়গাটা কোন দেশে অবস্থিত? এই জায়গাটা এই জার্মানিতে অবস্থিত। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি হয়? যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তি পরাজিত হয়, অর্থাৎ হেরে যায়। জাপান, জার্মানি, ইটালি হেরে যায়, আর মিত্র শক্তি জিতে যায়। তাহলে এখন এই যে অক্ষ শক্তি, এই যে জার্মানি, এই জার্মানির ভবিষ্যৎ নিয়ে, জার্মানির আর কি, জার্মানিতে বসেই জার্মানির একটা জায়গা আছে, সেটার নাম হচ্ছে পটসডাম। তাহলে জার্মানির ভবিষ্যৎ নির্ধারণের জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই জার্মানির পটসডামে, সেটাই হচ্ছে পটসডাম সম্মেলন। এই পটসডাম সম্মেলনের মধ্যে আমেরিকা, তারপরে ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন, তারপরে ইউকে অর্থাৎ ব্রিটেনের আর কি লিডাররা ছিল। আমেরিকার লিডার ছিল তখন আর কি হ্যারি ট্রুম্যান, তারপরে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল উইনস্টন চার্চিল, আর সোভিয়েত ইউনিয়নের স্ট্যালিন ছিল, তাই তো? তাহলে এরা মিলে এই যে পটসডাম, জার্মানির পটসডামে গিয়ে একটা সম্মেলন করে। আর যেখানের মধ্যে কি হয়, যে এই যে ইউকে, যার প্রধানমন্ত্রী ছিল উইনস্টন চার্চিল, আর যে এই ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র বলো, এর আর কি প্রেসিডেন্ট ছিল হ্যারি ট্রুম্যান। এই দুটি দেশ কিন্তু পুঁজিবাদী দেশ, কিন্তু এই যে সোভিয়েত ইউনিয়ন, এটা কিন্তু একটা পুঁজিবাদী দেশ না, এটা ছিল একটা সমাজতান্ত্রিক দেশ। তাহলে এদের মধ্যে এমনি মতাদর্শগত পার্থক্য, আর তার মধ্যে এই দুটি দেশের মধ্যে এই সম্মেলনের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এর জন্য যেহেতু এই সম্মেলনেই 1945 সালে এই জার্মানি হেরে যায়,
দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে। তার জন্য এই জার্মানির ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে যেহেতু এই মিত্র শক্তির দেশগুলির মধ্যেই আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে এখানে মতবিরোধ দেখা দেয়, অর্থাৎ পুঁজিবাদী দেশ এবং সমাজতান্ত্রিক দেশের মধ্যে মতবিরোধ দেখা দেয়, এর জন্যই বলা হয় ঠান্ডা যুদ্ধের সূত্রপাত হিসেবে এই পটসডাম সম্মেলনকে চিহ্নিত করা হয়। বোঝা গেল? তাহলে পটসডাম সম্মেলনকে ঠান্ডা যুদ্ধের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়, এটা কারণটা বুঝতে পারলে। আর কত সালে হয় এটাও জেনে গেলে। এবার দেখো যে ফুলটন বক্তৃতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো প্রথমে ফুলটন বক্তৃতা কত সালে হয়? এটা হয় 1946 সালে। আর ডেটটা ইম্পর্টেন্ট, 5 মার্চ। 5ই মার্চ কিন্তু 1946 সালে এই ফুলটন বক্তৃতা দেওয়া হয়। তাহলে এগুলি মুছে দিচ্ছি একটু, দেখো। তাহলে দেখো এই যে ফুলটন বক্তৃতা এটা কত সালে হয়? 1946 সালে 5ই মার্চ। এবার কোথায় হয় এই বক্তৃতা? দেখো ফুলটন হচ্ছে আমেরিকার একটা জায়গার নাম। তাহলে আমেরিকাতে অর্থাৎ ইউএসএতে ফুলটন নামে একটা জায়গায়, ফুলটন নামে জায়গায় কে বক্তৃতা দেয়? উইনস্টন চার্চিল, অর্থাৎ ব্রিটেনের যে প্রধানমন্ত্রী ছিল তখন, সেই ব্রিটেনের অর্থাৎ ইউকের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার কে ছিল? উইনস্টন চার্চিল। এই নামটা কিন্তু ইম্পর্টেন্ট, যে উইনস্টন চার্চিল। এই উইনস্টন চার্চিলই কিন্তু 1946 সালে 5ই মার্চ এই ফুলটন বক্তৃতা দেন। কোথায় দেন? আমেরিকাতে। তাহলে এখান থেকে কী কী কোশ্চেন আসতে পারে এই ফুলটন বক্তৃতা থেকে? ফার্স্ট কোশ্চেন, ফুলটন বক্তৃতা কত সালে দেওয়া হয়? 1946 5ই মার্চ, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে এই ফুলটন বক্তৃতা কে দেন? ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে এই দুটি কোশ্চেনই সব থেকে ইম্পর্টেন্ট। বোঝা গেল? এখন এই ফুলটন বক্তৃতা আমরা কেন পড়ছি এই ঠান্ডা যুদ্ধে? দেখো এই ফুলটন বক্তৃতাতে আমেরিকাতে গিয়ে উইনস্টন চার্চিল সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে এখানে বক্তব্য রাখেন। যেহেতু আমি বলেছি যে ঠান্ডা যুদ্ধটা কি? ঠান্ডা যুদ্ধ হচ্ছে পুঁজিবাদী দেশ, তার সঙ্গে দ্বন্দ্বকার সমাজতান্ত্রিক দেশের, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ ইউএসএসআর, আর এদিকে ইউএসএ অর্থাৎ আমেরিকা। ঠিক আছে? সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর চায় যাতে সমাজতান্ত্রিক মতাদর্শ সারা বিশ্বে আর কি প্রসারিত হোক, আর আমেরিকা চায় যে সারা বিশ্বের মধ্যে পুঁজিবাদী মতাদর্শ প্রসারিত হোক। তাহলে এই যে দ্বন্দ্ব, কার মতাদর্শ কতটা ভালো, এই দ্বন্দ্বটাই হচ্ছে ঠান্ডা যুদ্ধ। বোঝা গেল? এবার দেখো ট্রুম্যান নীতি। ট্রুম্যান নীতি কত সালে দেওয়া হয়? মনে রাখবে 1947 সালে 12ই মার্চ। দেখো যেগুলির আমি তারিখ লিখিয়ে দিচ্ছি সেগুলির তারিখটা মনে রাখতে হবে, আর যেগুলি আমি শুধু সাল লেখাবো সেটা সাল মনে রাখবে। ঠিক আছে? এই তারিখগুলি কিন্তু ইম্পর্টেন্ট, যেগুলির আমি তারিখ লেখাচ্ছি। তাহলে দেখো ট্রুম্যান নীতি, এখানে ট্রুম্যান ছিল আমেরিকার প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি, হ্যারি ট্রুম্যান। ঠিক আছে? ট্রুম্যান ফুল নামটা হচ্ছে হ্যারি ট্রুম্যান। এই হ্যারি ট্রুম্যান কে ছিল? হ্যারি ট্রুম্যান ছিল আমেরিকার রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট। তাহলে এই হ্যারি ট্রুম্যান কি করে? যে নীতি প্রণয়ন করে, যেহেতু এখানে লেখা আছে ট্রুম্যান নীতি, মানে হ্যারি ট্রুম্যান প্রদত্ত যে নীতি। আর সেটা কি সম্পর্কে নীতি? সেই নীতিটা হচ্ছে যে সোভিয়েত ইউনিয়নের প্রভাবকে প্রতিহত করার জন্য অন্যান্য দেশকে সামরিক এবং আর্থিক দিক থেকে সাহায্য করা, এটাই হচ্ছে ট্রুম্যান নীতি। তাহলে বোঝা গেল ট্রুম্যান নীতি কি? হ্যারি ট্রুম্যান হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি। তিনি 1947 সালের 12ই মার্চ সোভিয়েত ইউনিয়নকে প্রতিহত করার জন্য, দেখো এখন যদি ধরো সোভিয়েত ইউনিয়ন আছে দেশ, এখন পাশে অনেক দেশ আছে, সোভিয়েত ইউনিয়ন চাচ্ছে সবগুলি দেশ যাতে সমাজতান্ত্রিক মতাদর্শের আর কি এখানে সমাজতান্ত্রিক মতাদর্শের সরকার স্থাপিত হয়। আর এদিকে আমেরিকা ভাবছে যে এই দেশগুলি যা আছে, অন্য পৃথিবীতে আরও যে দেশ আছে, এগুলি পুঁজিবাদী দেশ যাতে হয়, পুঁজিবাদী মতাদর্শের দেশ হয়। তাহলে এখন আমেরিকা এদিকে অর্থ ঢালছে, আর্থিক দিক থেকে সাহায্য করছে অন্য দেশকে। তাহলে আর্থিক দিক থেকে, সামরিক দিক থেকে সাহায্য করলে কি হবে? যে সেই দেশ আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করবে, অর্থাৎ সেখানের মধ্যেও পুঁজিবাদী সমর্থনের সরকার গঠিত হবে। তাহলে এটাই চলছে তখন। আমেরিকা অন্য দেশকে সাহায্য করছে আর্থিক দিক থেকে, সামরিক দিক থেকে, যাতে সেই দেশগুলি
সোভিয়েত ইউনিয়নের মতাদর্শে যাতে দীক্ষিত না হয়, আর এদিকে সোভিয়েত ইউনিয়নও অন্যান্য দেশকে সাহায্য করছে যাতে অন্যান্য দেশগুলি পুঁজিবাদী মতাদর্শে দীক্ষিত না হয়। তাহলে এটাই যে দ্বন্দ্বটা চলছে, এটাই হচ্ছে ঠান্ডা যুদ্ধ। তাহলে ট্রুম্যান নীতি কী করে? ট্রুম্যান সোভিয়েত ইউনিয়নের প্রভাবকে প্রতিহত করার জন্য 1947 সালে 12ই মার্চ একটা নীতি প্রণয়ন করে, সেটাই হচ্ছে ট্রুম্যান নীতি। তাহলে এখান থেকে কী কোশ্চেন আসতে পারে যে ট্রুম্যান নীতি কত সালে দেওয়া হয়? 1947 12ই মার্চ। ট্রুম্যান নীতি কে দেন? আমেরিকার রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান। এখান থেকে এই দুটি কোশ্চেন ইম্পর্টেন্ট। এবার দেখো মার্শাল পরিকল্পনা। তাহলে মার্শাল পরিকল্পনা কে দেন? যেটাও কিন্তু আমেরিকার রাষ্ট্র সচিব 1947 সালে এটা দেন, অর্থাৎ বক্তব্য রাখেন। তখন কিন্তু মার্শাল পরিকল্পনা কার্যকর হয়নি। 1947 সালে জর্জ মার্শাল, ঠিক আছে, আমেরিকার রাষ্ট্র সচিব ছিল তিনি। এই জর্জ মার্শাল একটা বক্তৃতায় আমেরিকাতে সোভিয়েত ইউনিয়নকে প্রতিহত করার জন্য একটা প্ল্যান দেন, ঠিক আছে, একটা পরিকল্পনা দেন। সেটাই হচ্ছে মার্শাল প্ল্যান বা মার্শাল পরিকল্পনা। আর এই মার্শাল পরিকল্পনার দ্বারা কি করা হবে? যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে ইউরোপের যে দেশগুলি আছে, যেগুলি অর্থনৈতিক দিক থেকে একদম বলতে পারো, যুদ্ধ হলে কি হয়, যুদ্ধ হলে অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায় এক একটা দেশের। যুদ্ধে অস্ত্র খাতে অনেক ইনভেস্টমেন্ট করতে হয়, তার জন্য অনেক অর্থ নষ্ট হয়, যুদ্ধে তো ধ্বংসই হয়, তাই না? তাহলে যুদ্ধে এই যে ইউরোপের দেশগুলি ছিল অর্থনৈতিক দিক থেকে অনেক পিছিয়ে গিয়েছিল। তাহলে যাতে সেই ইউরোপের দেশগুলিকে অর্থনৈতিক দিক থেকে যাতে আবার পুনরুজ্জীবন ঘটানো যায়, তার জন্য এই মার্শাল পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, যাতে মার্শাল পরিকল্পনার দ্বারা যে পশ্চিম ইউরোপের যে দেশগুলি আছে সেই পশ্চিম ইউরোপের দেশগুলিকে আর্থিক দিক থেকে সাহায্য দেওয়া হবে। বোঝা গেল? তাহলে মার্শাল পরিকল্পনা 1947 সালে দেওয়া হয়, কিন্তু কোশ্চেন এটা আসে না। কোশ্চেন আসে যে মার্শাল পরিকল্পনা কবে কার্যকর হয়, এই ডেটটা ইম্পর্টেন্ট। কার্যকর কিন্তু 1948 সালে হয়, এটা মনে রাখবে। বোঝা গেল? তাহলে 47 সালে দেয়, কিন্তু 1948 সালে এটা কার্যকর হয়। মোস্ট ইম্পর্টেন্ট, এটাই পরীক্ষায় আসে। এবার দেখো ন্যাটো কি? দেখো ন্যাটো হচ্ছে একটা সামরিক জোট, ঠিক আছে। আগে এগুলি মুছে দিচ্ছি, আগে তারপরে আলোচনা করছি। ঠিক আছে, তাহলে মার্শাল পরিকল্পনা 1948 সালে কার্যকর হয়। এবার দেখো ন্যাটো কি? ন্যাটো হচ্ছে একটা সামরিক জোট, মনে রাখবে, সামরিক জোট। আর এটা কত সালে গঠিত হয়? মনে রাখবে, আমেরিকার দ্বারা অর্থাৎ ইউএসএর দ্বারা এটাকে গঠন করা হয়। আমেরিকার দ্বারা এই ন্যাটো জোটটা গঠন করা হয়, অর্থাৎ পশ্চিমী যে দেশগুলি আছে তাদের দ্বারাই কিন্তু এই ন্যাটো, এই যে সামরিক জোটটি, এটা গঠন করা হয়। পশ্চিমী দেশ বলো, পুঁজিবাদী দেশ বলো বা আমেরিকা বলো, তাদের দ্বারাই কিন্তু এটা গঠিত হয়, যেটা একটা সামরিক জোট। এটা 1949 সালে 4 এপ্রিল এই দিন গঠিত হয়। মোস্ট ইম্পর্ট্যান্ট, কত সালে ন্যাটো গঠিত হয়? 1949 সালে 4 এপ্রিল। তাহলে এটা 45, 46, 47, 47, এটা হচ্ছে 49। তাহলে এই ন্যাটো জোটটা কেন গঠিত হয়েছিল? সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে। সোভিয়েত ইউনিয়ন ছিল সমাজতান্ত্রিক মতাদর্শের আর কি রাষ্ট্র, আর আমেরিকা ছিল পুঁজিবাদী একটা দেশ। তাহলে দুটির মতাদর্শ আলাদা। তখনই কিন্তু যখন ঠান্ডা যুদ্ধ চলছিল, তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল, তখনই কিন্তু এই ন্যাটো গঠিত হয় 1949 সালে। আর ঠান্ডা যুদ্ধ কত সাল থেকে কত সালের মধ্যে হয় বলেছিলাম? 1945 সাল থেকে 1991 সাল পর্যন্ত চলে, তাই তো? তাহলে এই সময়ের মধ্যে কিন্তু ন্যাটো জোটটা গঠিত হয়। কার দ্বারা? আমেরিকার দ্বারা। তাহলে ন্যাটো এর ফুল ফর্মটা কি? ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, মনে রাখবে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন।
ঠিক আছে, অনেক জায়গায় দেখবে এসের জায়গায় জেড লেখা থাকে, দুটোই ঠিক। তুমি যদি এখানে NISATION দাও তাও ঠিক, তুমি যদি NIZATION এটা লেখো তাতেও ঠিক। ঠিক আছে, তাহলে অর্গানাইজেশন বানান তুমি যেটা খুশি লিখতে পারো। তাহলে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, অর্থাৎ নর্থ অর্থাৎ কি উত্তর, আটলান্টিক মানে আটলান্টিক মহাসাগর, আর ট্রিটি অর্থাৎ চুক্তি, আর অর্গানাইজেশন মানে সংস্থা। তাহলে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা। এখন এই যে আটলান্টিক মহাসাগর আছে, তোমরা যদি আটলান্টিক মহাসাগরটা ম্যাপে দেখো, আমি ম্যাপে দেখানোর চেষ্টা করছি। তোমরা যদি এই ম্যাপটা দেখো, ওয়ার্ল্ড ম্যাপ, তাহলে এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, তাই তো, এসের মতো দেখতে। তাহলে এই আটলান্টিক মহাসাগরের উত্তরে, ঠিক আছে, উত্তরের দেশগুলিকে নিয়ে গঠিত হয়েছিল কি এই নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এই যে এটা হচ্ছে আমেরিকা, গোলাপি রঙের দেখতে পাচ্ছ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এদিকে ছিল USSR অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন। তাহলে এই পশ্চিমী দেশের দ্বারাই কিন্তু গঠিত হয়েছিল এই ন্যাটো, এটা মনে রাখবে। এখন দেখো যে এই ন্যাটোর সদস্য দেশের সংখ্যা কত, মনে রাখবে এর সদস্য দেশের সংখ্যা হচ্ছে 32টি, অর্থাৎ 32টি দেশ কিন্তু এই ন্যাটোর সদস্য বর্তমানে। ঠিক আছে, বর্তমানেও কিন্তু এই ন্যাটো সংগঠনটা এক্সিস্টেন্সে আছে ঠান্ডা যুদ্ধের সময়কাল থেকে, আর এর মধ্যে বর্তমানে 32টি দেশ আছে। আর রিসেন্টলি সব থেকে যে নতুন যেই দেশটি এই ন্যাটোতে যোগদান করে সেই দেশটির নাম কি, সেটা হচ্ছে মনে রাখবে সুইডেন, অর্থাৎ 32তম দেশ। ঠিক আছে, 32তম দেশের নাম যদি আসে পরীক্ষায়, মনে রাখবে 32তম দেশ হচ্ছে সুইডেন। ঠিক আছে, 2024 সালে যুক্ত হয়, এই সালটা আসবে না যে কত সালে সুইডেন যুক্ত হয়, বলে দিলাম 2024-এ কিন্তু এই সুইডেন ন্যাটোতে যোগদান করে। আর এই ন্যাটো একটা সামরিক জোট, এটা কীভাবে বোঝা যাবে যে ন্যাটো এই যে সংগঠনটা, এটি কি একটা সংগঠন, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, অর্থাৎ একটা সংগঠন বা সংস্থা। তাহলে এই সংগঠনটা যে চলবে এর জন্য কিছু নিয়মকানুন তো থাকতে হবে, তাই না? তাহলে সেই নিয়মকানুন কোথায় লেখা আছে? তাহলে এই ন্যাটোর কিন্তু একটা সনদ আছে, সনদ মানে সংবিধান। যেমন ভারতের সংবিধান আছে, অর্থাৎ আমাদের দেশ কীভাবে চলবে, একটা দেশকে পরিচালনা করার জন্য যে আইনের নথি সেটা হচ্ছে সংবিধান। ঠিক তেমন এই ন্যাটোরও কিন্তু সংবিধান আছে, অর্থাৎ সনদ আছে। আর সেখানে কিন্তু 5 নং যে ধারা আছে, অর্থাৎ আর্টিকেল নম্বর যে 5 আছে, সেই 5 নং ধারায় লেখা আছে যে কোনো দেশ যদি এই ন্যাটোভুক্ত দেশের মধ্যে যে কোনো একটা দেশের উপর যদি কেউ কোনো একটা দেশ হামলা করে, তাহলে সেই হামলাটা, সেই আক্রমণটা 32টা দেশ, ঠিক আছে, ন্যাটোর সমস্ত সদস্য দেশের উপরে আক্রমণ হিসেবে ধরা হবে। আর সমস্ত দেশ মিলে সেই যেই দেশের ওপর আক্রমণ হয়েছিল তাকে সাহায্য করবে, আর দরকার পড়লে যে আক্রমণ করেছিল তাকে অ্যাটাক করবে। এই সব দেশ মিলে, 32টি দেশ মিলেই। তাহলে এতটা পাওয়ারফুল এই ন্যাটো সংগঠনটা। ঠিক আছে, আর্টিকেল 5 এর জন্য এতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর্টিকেল 5 কি বলে যে যে কোনো দেশ, এই ন্যাটোভুক্ত দেশ, অর্থাৎ সুইডেন এখন ন্যাটোর পার্ট হয়ে গেছে। তাহলে এখন যদি কোনো একটা দেশ, ধরো রাশিয়া যদি এখন সুইডেনে কোনো মতো যদি আক্রমণ করে, তাহলে সেই আক্রমণ কিন্তু শুধুমাত্র সুইডেনে ধরা হবে না, সেটা এই ন্যাটোর মধ্যে যে 32টা দেশ আছে সেই 32টা দেশের ওপর আক্রমণ হিসেবে ধরা হবে। আর এই 32টি দেশ মিলে তারপরে রাশিয়াকে আক্রমণ করবে। তাহলে এতটা শক্তিশালী এই জোটটা। এর জন্যই বর্তমানে কি যদি আর কি রাশিয়া আর ইউক্রেনের যে যুদ্ধ হয়েছিল, এই ন্যাটো জোটের কারণেই। ইউক্রেন কি চাইছিল, যে ইউক্রেন চাইছিল যে আমি ন্যাটোতে যুক্ত হয়ে যাই। যেহেতু যুক্ত হতে গিয়েছিল, রাশিয়া তো চায় না, যেহেতু ইউক্রেন কিন্তু আগে সোভিয়েত ইউনিয়নেরই পার্ট ছিল। তারপরে সোভিয়েত ইউনিয়ন যখন 1991 সালে টুকরো টুকরো হয়ে যায় 15টি দেশে, সেই 15টি দেশের মধ্যে সবথেকে যে বড় দেশটি সেটা বর্তমানে রাশিয়া আছে, আর বাকি আরও 14টি দেশ আছে ছোটো ছোটো, তার মধ্যে ইউক্রেন একটি, তাই তো? তাহলে সেই ইউক্রেন যেহেতু এই ন্যাটোতে যুক্ত হতে চাচ্ছে, রাশিয়া সেটা চায়নি, রাশিয়া আক্রমণ করে দিল ইউক্রেনে। তাহলে মূল কারণ কিন্তু এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের এই ন্যাটো।
বুঝে গেল। আরেকটা কথা মনে রাখবে এখানের মধ্যে, যে এই ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত, মনে রাখবে সদর দপ্তর মনে রাখবে ব্রাসেলসে। ব্রাসেলস হচ্ছে বেলজিয়ামের রাজধানী। তাহলে এই যে ব্রাসেলস, এখানে কিন্তু সদর দপ্তর আছে ন্যাটোর। আর এই ব্রাসেলস কোন দেশে অবস্থিত? বেলজিয়ামে। বেলজিয়াম এটা ইউরোপের একটা দেশ। তাহলে বেলজিয়ামের ব্রাসেলসে কিন্তু এই ন্যাটোর সদর দপ্তর অবস্থিত, এটা একটু মনে রাখবে। তাহলে এই হয়ে গেল ন্যাটো সম্পর্কে আলোচনা। তাহলে এই যে যতগুলি আলোচনা করলাম 1 2 3 4 5টি, এই 5টি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ধরে রাখতে পারো যে এই 5টি পয়েন্ট থেকে পরীক্ষায় তোমাদের 100% বা 99% হলেও এখান থেকে কোশ্চেন আসবেই। 2026 সালে এটা এসেছিল, এই যে ন্যাটো সম্পর্কে, ঠিক আছে। এই ন্যাটো জোটটি কাদের দ্বারা আর কি, পশ্চিমী জোটের দ্বারা গঠিত একটি সংগঠনের নাম ন্যাটো হয়েছিল উত্তর। তাহলে এখানে বললাম এখান থেকে একটা পাবেই পরীক্ষার মধ্যে, ঠিক আছে, উপরের 5টির মধ্যে। তাহলে ভালো করে মুখস্থ করে রাখবে। এবার দেখো যে প্রতিরোধের নীতি। প্রতিরোধের নীতি কি? এটাও সোভিয়েত ইউনিয়নের প্রভাবকে প্রতিহত করার জন্য, ঠিক আছে। এই প্রতিরোধের নীতির মুখ্য প্রবক্তা বলা হয় কাকে বলো তো? আর কি এখানের মধ্যে লিখে দিচ্ছি, আগে এগুলি মুছে দিচ্ছি, ঠিক আছে। তাহলে ন্যাটো হচ্ছে, এটা কত সালে? এটা 1949 সালে 4ই এপ্রিল, ঠিক আছে, এপ্রিল। এটা মনে রাখবে, ঠিক আছে। এবার দেখো প্রতিরোধের নীতি। যে প্রতিরোধের নীতি কি, আগে বলে রাখি যে এখান থেকে একটা কোশ্চেন আসে যে প্রতিরোধের নীতির প্রধান প্রবক্তা কাকে বলা হয়। তাহলে মনে রাখবে যে প্রতিরোধের নীতির প্রধান প্রবক্তা কাকে বলা হয়? জর্জ এফ কেন্নানকে। জর্জ এফ কেন্নান তাকে বলা হয়। আর এই যে জর্জ এফ কেন্নান, এটা আর কি ইউএসএসআরে ছিল আমেরিকার রাষ্ট্রদূত হয়ে। আর তিনি মনে করেছিলেন যে না, ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা ঠিক হবে না। কারণ তখন কি হচ্ছিল, যে তখন সোভিয়েত ইউনিয়নের যে সমাজতান্ত্রিক মতাদর্শ সেটা বিশ্বের মধ্যে ছড়াচ্ছিল। ইউরোপের অনেক দেশ সমাজতান্ত্রিক মতাদর্শের দীক্ষিত হয়ে যাচ্ছিল, অর্থাৎ সমাজতান্ত্রিক দেশ গঠিত হচ্ছিল ইউরোপের মধ্যে। তাহলে যেহেতু সমাজতন্ত্রটা প্রসারিত হচ্ছিল এই মতাদর্শটা, তার জন্য আমেরিকা তো একটা পুঁজিবাদী দেশ, তাহলে আমেরিকার যে রাষ্ট্রদূত তিনি কখনোই চাননি যে সোভিয়েত ইউনিয়নের যে মতাদর্শটা সেটা ছড়িয়ে যাক। তিনি কি চাবেন? যে পুঁজিবাদী মতাদর্শ সারা বিশ্বে ছড়াক। তাহলে এর জন্য কিন্তু তিনি যে তার যে নীতিটা প্রতিরোধের নীতি, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নকে প্রতিরোধ করার জন্য, সেটি হচ্ছে প্রতিরোধের নীতি। তাহলে এটা এখান থেকে শুধু এটা কোশ্চেন আসে যে প্রতিরোধের নীতির প্রধান প্রবক্তা কে? জর্জ এফ কেন্নান। এবার দেখো বার্লিন অবরোধ কি। দেখো বার্লিন হচ্ছে জার্মানির রাজধানী অর্থাৎ ক্যাপিটালের নাম। দেখো এটা ধরো জার্মানি, আর জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যায়। অক্ষশক্তির মধ্যে ছিল জাপান, জার্মানি আর ইটালি। তাহলে জাপান, জার্মানি আর ইটালি তো হেরে যায়, অক্ষশক্তি হেরে যায়। তাহলে এই যে জার্মানি, এই জার্মানি যখন হেরে যায় তখন এই জার্মানিকে ভাগ করা হয়, ঠিক আছে। ইউকে, ফ্রান্স আর ইউএসএ, ঠিক আছে, এভাবে ভাগ করা হয়। আর এদিকে হচ্ছে ইউএসএসআর, তাই তো। মিত্রশক্তিতে এই 4টি দেশ ছিল না, তাই তো। তাহলে মিত্রশক্তিরা কি করে, যে নিজেদের মধ্যেই জার্মানিকে ভাগ করে নেয়। তাহলে এখন কি হয়, যে কয়েক বছর পরে দেখা দেয় যে এই জায়গাটা বেশি উন্নত হচ্ছিল না, কিন্তু এই জায়গাটা যেখানে ইউকে, ফ্রান্স আর ইউএসএ, অর্থাৎ এই জায়গাটাকে বলা হয় হচ্ছে পশ্চিম জার্মানি, আর এই দিকটাকে বলা হয় হচ্ছে, যেটা ইউএসএসআর এর পার্টে ছিল, সেটা হচ্ছে পূর্ব জার্মানি। তাহলে এই যে পশ্চিম জার্মানি, সেটা ডেভেলপমেন্ট হচ্ছিল এখানের মধ্যে, কিন্তু পূর্ব জার্মানিতে ডেভেলপমেন্ট তোটা হচ্ছিল না। তার জন্য যেহেতু ইউএসএসআর এখান থেকে শোষণ চালাচ্ছিল, এখান থেকে যত শিল্প টিল্প আছে সেটা নিয়ে
নিজের দেশে চলে যাচ্ছিল। এর জন্য এই জায়গাটা যেহেতু অনুন্নত হচ্ছিল, তার জন্য এখানে কোনো কর্মসংস্থান দেখা দিচ্ছিল না। তখন মানুষ কি করে খাবে? তার জন্য দেখা দিচ্ছিল যে এই জায়গাটা যেহেতু উন্নত, তার জন্য এখান থেকে মানুষেরা হাজার হাজার মানুষ এখানে চলে যাচ্ছে। তাহলে এর জন্য চলে যাওয়ায় তাহলে তখন কিন্তু ইউএসএসআর চিন্তায় পড়ে যায়। তাহলে তখন এখানে মনে রাখবে যে এইখানে ছিল বার্লিন। বার্লিন কোথায় ছিল? এই ইউএসএসআর এই ভাগের মধ্যে বার্লিন ছিল, অর্থাৎ জার্মানির ক্যাপিটাল, অর্থাৎ রাজধানী ছিল এখানে। এই বার্লিনকেও ভাগ করা হয়েছে এরকমভাবে, বার্লিনকেও এইভাবে ভাগ করা হয়, ইউকে, ফ্রান্স আর ইউএসএ, আর এদিকে হচ্ছে ইউএসএসআর, এ বার্লিনকেও ভাগ করা হয়। তাহলে এই জায়গাটা হচ্ছে ইউকে, ফ্রান্স আর ইউএসএ, আর এই জায়গাটা বার্লিনের হচ্ছে ইউএসএসআর এর, তাই তো? তাহলে এইখানে যে খাদ্য টাদ্য পাঠাবে সেটা কিন্তু এখান থেকে আর কি রেল লাইন, ঠিক আছে, রেল লাইনের মাধ্যমে পাঠানো হতো এদিক থেকে এখানে, তাই তো? আর এখানে এটা ইউএসএসআর ছিল সমাজতান্ত্রিক দেশ, আর এটা ছিল পুঁজিবাদী দেশ, তাই তো? এই দেশগুলি হচ্ছে পুঁজিবাদী দেশ আর এটা হচ্ছে একটা সমাজতান্ত্রিক দেশ। তাহলে তাদের মধ্যে মতাদর্শগত বিরোধ আগের থেকেই ছিল। তাহলে এখানে কি হয়, আর এই বাসটা এখানের মধ্যে সমাজতান্ত্রিক আর এদিকটা এখানে পুঁজিবাদী। এই যে দেশগুলি ইউকে, ফ্রান্স আর ইউএসএ, তারা ঠিক করে যে এই যে পূর্ব জার্মানি অর্থাৎ পশ্চিম জার্মানি, এই জায়গাটাকে একটা দেশে পরিণত করবে, একটা দেশে রূপান্তরিত করবে, এই সিদ্ধান্ত এই দেশগুলি নেয়। তখন ইউএসএসআর আর কি তখন চিন্তা প্রকাশ করে যে না, এটা হতে দেওয়া যাবে না, ঠিক আছে? এই জায়গাটাকে জার্মানি যে কবজা করে ফেলেছিল, এটা এখন দেশে পরিণত হয়ে গেলে ইউএসএসআর এর পক্ষে এটা ভালো হবে না। তার জন্য তিনি কি করে, যে ইউএসএসআর কি করে, যেখানে বার্লিন অবরোধ করে দেয়। অর্থাৎ এই যে পুঁজিবাদীর যে ইউকে, ফ্রান্স আর ইউএসএর যে পার্ট ছিল, এই বার্লিনের এই অংশটা, এখানের মধ্যে খাবার দাবার আর যাচ্ছে না, এখানে রেল লাইন সব কিছু কাট করে দিয়েছে। এখন কি করবে? এখন ইউএসএ, আমেরিকা আর যুদ্ধ চাচ্ছিল না। কিসের জন্য? যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল, আর দ্বিতীয় কোনো বিশ্বযুদ্ধ হলে কি কারো কোনো লাভ হয়? হয় না, আরও আর্থিক দিক থেকে ক্ষতি হয়, একটা দেশ আরও অনুন্নত আর কি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ে, তাই তো? তাহলে এর জন্য কি হয়, যে ইউএসএ আর যুদ্ধ করতে চায়নি, তিনি কি করে আর কি, এই দেশগুলি কি করে এখন বিমানের মাধ্যমে, ঠিক আছে, এয়ারলিফটের মাধ্যমে বিমান পথে, আকাশপথে এখানে খাদ্য, জ্বালানি টালানি সরবরাহ করা শুরু করে দেয়। তাহলে এখন রেল লাইন কেটে দিয়েছে, এখন কি করছে, যে এই দেশগুলি বিমান পথে আর কি আকাশ পথে সব কিছু সাপ্লাই করছে। তাহলে এভাবে 1 বছর চলে যায়। তাহলে ডেটটা মনে রাখবে 1948 সালে হয় এটা। 1948 সালে বার্লিন অবরোধ করা হয়। তাহলে এখানে কোশ্চেন আসতে পারে যে বার্লিন অবরোধের ঘটনা ঘটে কত সালে? 1948 সালে বার্লিন অবরোধের ঘটনা ঘটে। তারপরে 1 বছর পরে এইভাবে বিমান পথে তো খাদ্য জ্বালানি দিচ্ছে, এখন আর ইউএসএসআর কি করবে? তারপরে এই বার্লিনের অবরোধকে ভঙ্গ করা হয়, অবরোধ তুলে নেয়, ঠিক আছে, 1 বছর পরে, অর্থাৎ 1949 সালে তুলে নেয়। এটা ছিল বার্লিন অবরোধের ঘটনা। তারপরে দেখো এখন কোরিয়ার যুদ্ধ। কোরিয়ার যুদ্ধ কত সালে হয়? মনে রাখবে 1950 সালে কিন্তু শুরু হয়। 1950 সালে কোরিয়ার যুদ্ধ শুরু হয়। তোমরা যদি ম্যাপটা দেখো, এই ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে এটা হচ্ছে সবুজটা হচ্ছে চায়না, এটা আমাদের ভারত, এদিকে চায়না, আর এটা হচ্ছে জাপান, ঠিক আছে, আর এইখানে আছে কোরিয়া, এটা উত্তর কোরিয়া, আর নিচে এটা দক্ষিণ কোরিয়া, ঠিক আছে। এই যে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া, এটা কিন্তু আগে কোরিয়া পেনিনসুলা ছিল, অর্থাৎ উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া একসঙ্গে ছিল, কিন্তু এটা ভাগ হয়। এখন উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া দুটি দেশ আছে, তাই তো? তাহলে এই যে কোরিয়া, এই কোরিয়ার যুদ্ধ হয়েছিল, তাহলে সেটাই এখন আলোচনা করব। তাহলে দেখো, কোরিয়া যে দেশটি দেখালাম, সেই কোরিয়া দেশের মধ্যে আগে কিন্তু জাপান উপনিবেশ স্থাপন করেছিল, আর জাপান আগে উপনিবেশ স্থাপন করেছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান হেরে যায়। তাহলে যখনই জাপান হেরে গেল, তখন উপর দিক থেকে ইউএসএসআর, ঠিক আছে, এখানে কবজা করে বসে পড়লো, আবার নিজ দিক থেকে অর্থাৎ দক্ষিণ দিক থেকে ইউএসএ অর্থাৎ আমেরিকা এদিকটায় কবজা করে বসে পড়লো। অর্থাৎ একদিকে এই কোরিয়ার মধ্যে, কোরিয়া পেনিনসুলাতে একদিকে পুঁজিবাদী দেশ অর্থাৎ আমেরিকা এখানের মধ্যে কবজা করলো, আর একদিক দিয়ে ইউএসএসআর অর্থাৎ সমাজতান্ত্রিক যে দেশটা এনে কবজা করলো। তাহলে এখানের মধ্যে ভিতরের মধ্যে আর কি গোলযোগ শুরু হয়ে যায়।
ঠিক আছে, এর মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। বলেছিলাম যে প্রক্সি ওয়ার মানে কি, প্রক্সি ওয়ার মানে দুটি দেশ সরাসরি যুদ্ধ না করে তারা দূরে থেকেই যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে, বা অন্য একটা তৃতীয় দেশের মধ্যে তারা আর্থিক দিক থেকে সামরিক দিক থেকে সাহায্য করতে থাকে, কিন্তু সরাসরি তারা যুদ্ধ করে না। এটাই চলছিল ঠান্ডা যুদ্ধে। আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন তারা সরাসরি যুদ্ধ করতে চাচ্ছিল না, তারা দূরে থেকে এদিক থেকে তারা অর্থ দেয়, সামরিক দিক থেকে সাহায্য করে, আর ভিতরে অন্য একটা দেশের মধ্যেই নিজেদের দেশের লোকেরা নিজেদের মধ্যেই লড়াই করছে, যুদ্ধ করছে। যে কিছু লোক বলছে যে আমরা সমাজতান্ত্রিক সরকার গঠন করব, আর কিছু লোক বলছে যে আমরা পুঁজিবাদী সরকার গঠন করব, পুঁজিবাদী মতাদর্শের, এই মতাদর্শ সবথেকে ভালো। ঠিক আছে, একটা গোষ্ঠী বলে যে সমাজতান্ত্রিক মতাদর্শ ভালো, আরেক গোষ্ঠী বলে যে না পুঁজিবাদী মতাদর্শ ভালো, এই মতাদর্শের সরকার গঠন করা উচিত। তাহলে এই একটা দেশের মধ্যেই গোলযোগ শুরু হয়ে যায়। তাহলে তখন কি হয়, তখন ভাগ হয়ে যায়, দুটা ভাগে ভাগ হয়ে গেল 1948 সালে। ঠিক আছে, 1948 সালে এটা কিন্তু ভাগ হয়ে যায়, মনে রাখবে 1948 সালে দুটা ভাগে ভাগ হয়ে যায়, একটা উত্তর কোরিয়া নাম হয়, একটা দক্ষিণ কোরিয়া নাম হয়। তাহলে এই সময় উত্তর কোরিয়ার যে লিডার ছিল সে চাইছিল না যে আমরা ভাগ না, একটা ইউনাইটেড কোরিয়া চাই। ঠিক আছে, সবটাকে একসঙ্গে। তারপরে উত্তর কোরিয়ার লিডার অ্যাটাক করে দেয় দক্ষিণ কোরিয়াতে। কত সালে? 1950 সালে। আর তখনই শুরু হয়ে যায় কোরিয়ার যুদ্ধ। বোঝা গেল কোরিয়ার যুদ্ধ কীভাবে শুরু হয়? 1950 সালে এই যে উত্তর কোরিয়ার যে লিডার ছিল সে চায় যে ইউনাইটেড করবে, অর্থাৎ একত্রিত করবে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া, ভাগ যাতে না থাকে, একসঙ্গে। অর্থাৎ সমাজতান্ত্রিক মতাদর্শের এখানে লিডার ছিল, সে চাইছিল যে সমস্ত কোরিয়াটাকে সমাজতান্ত্রিক দেশ বানাবে। তার জন্য যুদ্ধ শুরু হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধে কেউই জিততে পারে না। তারপরে শেষমেশে বর্তমানে কিন্তু এখন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া দুটি দেশ বিদ্যমান, তাই তো? তাহলে এটা মনে রাখবে। আর এটা যুদ্ধ পরে শেষ হয়ে যায়, 1950 সালে শুরু হয়, 1953 সালে কিন্তু শেষ হয়ে যায়। 1953 সালে সিজফায়ার হয়ে যায়, যুদ্ধ বিরতি চুক্তি হয়ে যায়, তারপরে যুদ্ধ শেষ হয়ে যায়। তাহলে এখানে শুধু একটু ডেটটা মনে রাখবে, 1950 থেকে 1953 মধ্যে যুদ্ধটা চলে। তাহলে শুরু হয় কত সালে? 1950, এটা মনে রাখবে। এবার দেখো হাঙ্গেরি বিদ্রোহ। হাঙ্গেরি এটা কিন্তু একটা ইউরোপের দেশ। তাহলে হাঙ্গেরি দেশের মধ্যে কি হয়? হাঙ্গেরি দেশের মধ্যে আগে ইউএসএসআর অর্থাৎ তার যে মতাদর্শ, সমাজতান্ত্রিক মতাদর্শ, সেই সমাজতান্ত্রিক মতাদর্শের এখানে সরকার ছিল। কিন্তু সেই দেশের মধ্যেই তাদের কি সেখানে লিডারদের মধ্যেই আর কি বলতে পারো যে গোলযোগ দেখা দিচ্ছিল। তার জন্য সেই সময়টাকে সুযোগ হিসেবে নিয়ে আমেরিকা কী করে, যেখানের মধ্যে সরকারকে পরিবর্তন করার চেষ্টা করে, সামরিক অভ্যুত্থানের মাধ্যমে এখানের সরকারকে, হাঙ্গেরির সরকারকে চেঞ্জ করে পুঁজিবাদী সরকার আনার জন্য তারা চেষ্টা করে। তাহলে যখনই সোভিয়েত ইউনিয়ন খবর পায় যে আমেরিকা এখানের মধ্যে হাঙ্গেরির মধ্যে কি করবে, যে পুঁজিবাদী সরকার স্থাপন করবে, তখনই সোভিয়েত ইউনিয়ন সামরিক অভিযান পাঠায় যে না, এটা হতে দেওয়া যাবে না। তারপরে সোভিয়েত ইউনিয়ন এখানের মধ্যে সামরিক অভ্যুত্থান পাঠিয়ে এখানের মধ্যে সামরিক অভিযান পাঠায়, সেনাটে না আসে, তারপরে এই দেশটিকে আর পুঁজিবাদী দেশ হতে দেয় না। এখানে কিন্তু তারপরে সোভিয়েত ইউনিয়নেরই সমাজতান্ত্রিক মতাদর্শের দেশই হয়ে থাকে এটা। তাহলে এই যে বিদ্রোহটা, এটা কত সালে হয়? 1956 সালে, এটা মনে রাখবে। তাহলে 1956 সালে এই হাঙ্গেরির বিদ্রোহ হয়। এবার দেখো সুয়েজ সংকট। সুয়েজ সংকটও কিন্তু 1956 সালে হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, সুয়েজ সংকট। দেখো সুয়েজ সংকটটা কি? দেখো সুয়েজ কি? সুয়েজ যে একটা খাল, আমি দেখাচ্ছি ম্যাপের মধ্যে। দেখো এটা ওয়ার্ল্ড ম্যাপ। তাহলে এই ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে সুয়েজ খাল কোথায় আছে তোমরা জানো? এই যে আফ্রিকা, এটা আফ্রিকা মহাদেশ, এই এটা ভারত মহাসাগর। এদিক দিয়ে যদি তুমি যাও তাহলে এদিক দিয়ে এই যে এখানে আছে সুয়েজ খাল। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা ইজিপ্ট মানে মিশর। তাহলে এই মিশরের পাশ দিয়ে কিন্তু গেছে কি, যে সুয়েজ খাল। তাহলে এই সুয়েজ খালকে নিয়েই কিন্তু এই সংকটটা ঘটেছে, সেটাই এখন আলোচনা করব। তাহলে এই যে সুয়েজ সংকট, তাহলে এই সুয়েজ সংকট কত সালে হয় মনে রাখবে? 1956 সালে। দেখো সুয়েজ খালটা যে তোমরা দেখলে মিশরের পাশ দিয়ে গিয়েছে। তাহলে মিশর কি করেছিল, যে এই সুয়েজ খালটাকে জাতীয়করণ করেছিল।
করণ। তবে যেহেতু মিশর কি করে, মিশর নামে দেশটা যেটা দেখালাম ইজিপ্ট, ইংরেজিতে বললে ইজিপ্ট, বাংলায় বললে মিশর, তাহলে সেই মিশর এই খালটাকে জাতীয়করণ করে, অর্থাৎ এদিক দিয়ে যত জাহাজ টাহাজ যাবে, যা ইনকাম হবে, ট্যাক্স টোল ট্যাক্স যেগুলো দেবে সেগুলি সব মিশর পাবে, ঠিক আছে, এখান থেকে আয় করবে মিশর। তাহলে সেটা কে কে চায়নি? সেটা চায়নি ফ্রান্স, ইউকে আর ইসরায়েল। ইসরায়েল কি করে, যে এখানে অ্যাটাক করে দেয়, ঠিক আছে, এখানে অ্যাটাক করা শুরু করে দেয় যে না, মিশরের হতে দেওয়া যাবে না এই সুয়েজ খালকে। কারণ কি, এবার যেহেতু মিশরের পাশ দিয়ে গিয়েছে এটা খালটা, তাহলে মিশরই পাবে এখান থেকে, যা আয় করবে মিশরই পাবে, তাই না? তাহলে এখানে ফ্রান্স, ইউকে, ইসরায়েল কেন এখানে অ্যাটাক করবে? দেখো, যখন এই সুয়েজ খালটা তৈরি হয়েছিল তখন একটা এর মধ্যে এগ্রিমেন্ট হয়েছিল, চুক্তি হয়েছিল, যে যেই কোম্পানি এই খালটা তৈরি করেছে তার কাছে 99 বছরের জন্য এই খাল থেকে যা ইনকাম হবে সেটা 99 বছরের জন্য সেই কোম্পানি পাবে। আর সেই কোম্পানির যে শেয়ার সেটা কিন্তু এই ফ্রান্স, ইউকে ছিল কোম্পানির শেয়ার, তাহলে সেখান থেকে ফ্রান্স, ইউকেরও ইনকাম হতো। তাহলে যেহেতু এবার মিশর এটাকে জাতীয়করণ করে ফেলেছে, তাহলে এখন তো তারা পাচ্ছে না, তারা ইনকাম করতে পারছে না, তার জন্য তারা অ্যাটাক করে দেয়। যেহেতু 99 বছর টাইম দেওয়া হয়েছিল, 99 বছর এখনও পূরণ হয়নি, তাহলে কেন মিশর এখানে এটাকে জাতীয়করণ করলো, নিজের সরকারের, নিজের দেশের করে ফেললো? তাহলে এটার জন্যই কিন্তু এর মধ্যে সংকট দেখা দেয় এই সুয়েজ খালকে নিয়ে। তাহলে এটাই হচ্ছে সুয়েজ সংকট, বোঝা গেল? আর তখন যে মিশরের লিডার ছিল, মনে রাখবে, আবদেল নাসের। আর এই আবদেল নাসের নামটা মনে রাখবে, কারণ আমরা কিন্তু আর কি এই পরের ক্লাসে আমরা আলোচনা করব, যখন আর কি জোট নিরপেক্ষ আন্দোলন আলোচনা করব, তখন কিন্তু এই আবদেল নাসের, মিশরের যে লিডার, এই নামটা ইম্পর্টেন্ট আসবে পরীক্ষায়, যে এমনভাবে আসবে যে জোট নিরপেক্ষ আন্দোলনের এক পাশে দেশের নাম দেওয়া থাকবে, এক পাশে লিডারের নাম দেওয়া থাকবে, এমন মিলাতে হবে তোমাদের। তাহলে মিশরের যে লিডার ছিল, ঠিক আছে, তার নাম ছিল আবদেল নাসের, এই নামটা একটু মনে রাখো। তাহলে এখান থেকে যা কোশ্চেন আসার বলে দিলাম। তাহলে এই সুয়েজ সংকট ইম্পর্টেন্ট, ডেটটা কিন্তু ইম্পর্টেন্ট, 1956 সালে হয়। এবার দেখো যে এই কমিনফর্ম, কোমেকন আর মলোটোভ পরিকল্পনা, এই যে তিনটাই কিন্তু ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের দ্বারা দেওয়া হয়, কি প্রণয়ন করা হয়, সোভিয়েত ইউনিয়ন। এতটা ইম্পর্টেন্ট নয় এই তিনটা, তাও আমি বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো কমিনফর্ম, তাহলে এই কমিনফর্মটা কি, যে আর কি সোভিয়েত ইউনিয়নের যে মতাদর্শ অর্থাৎ সমাজতান্ত্রিক মতাদর্শ, সেই সমাজতান্ত্রিক মতাদর্শের যে পার্টি আছে, বিভিন্ন দেশে কমিউনিস্ট পার্টি আছে, ঠিক আছে, সেই কমিউনিস্ট পার্টির মধ্যে কাজের সমন্বয় যাতে ভালো হয় তার জন্য এই কমিনফর্ম গঠন করা হয়, যাতে বিশ্বের মধ্যে এই সমাজতান্ত্রিক মতাদর্শ আরও প্রসার বিস্তার করতে পারে। তারপরে দেখো কোমেকন, যেটা 1949 সালে হয়। এই কোমেকন গঠন করা হয় আর্থিক সহায়তা প্রদানের জন্য, বোঝা গেল? তারপরে মলোটোভ পরিকল্পনা, এই মলোটোভ পরিকল্পনা 1949 সালে করা হয়। এটা পূর্ব ইউরোপের যে দেশগুলি আছে সেই পূর্ব ইউরোপের দেশগুলিকে আর্থিক দিক থেকে সহায়তা প্রদানের জন্য কিন্তু এটা গঠন করা হয়। এটা একটু মনে রাখবে, ঠিক আছে। এই তিনটা এতটা ইম্পর্টেন্ট নয়, তাও বলে দিলাম, একটু সালটা মনে রাখবে, ঠিক আছে। আর কে গঠন করে এই তিনটা? সোভিয়েত ইউনিয়ন, এটা একটু মনে রাখবে, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের আলোচনা। আর নেক্সট আরেকটি পার্ট আসবে এই ঠান্ডা যুদ্ধের, তাহলেই তোমাদের এই ঠান্ডা যুদ্ধ টপিকটা আমি শেষ হয়ে যাবে। তারপরে আমি একমেরুতা, বহুমেরুতা, তারপরে জোট নিরপেক্ষ আন্দোলন, সেটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের আলোচনা। তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো। আর চ্যানেলে যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।